আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভেবে দেখেছেন কি মানব মন আর টাকার সম্পর্কটা ঠিক কতটা অদ্ভুত? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কেন মানুষ মাঝে মাঝে এমন সব আর্থিক সিদ্ধান্ত নেয় যা বাইরের কারো চোখে পুরোপুরি অর্থহীন বা বিভ্রান্তিকর মনে হতে পারে? চলুন আজ আমরা মিলে সেই টাকার পেছনের আসল মনস্তত্ত্বটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কেন অত্যন্ত বুদ্ধিমান এবং শিক্ষিত মানুষরাও অনেক সময় টাকা পয়সার ব্যাপারে এমন সব সিদ্ধান্ত নেন যা দেখলে মনে হয়, আরে এর পেছনে তো কোনো যুক্তিই নেই? কেন একজনের কাছে যে কাজটা একদম স্বাভাবিক, ঠিক সেটাই অন্যজনের কাছে চরম বোকামি মনে হয়? ঠিক আছে, চলুন এই মানসিকতার পেছনের আসল প্যারাডাইম শিফট বা চিন্তাধারার পরিবর্তনটা একটু উদ্ঘাটন করি। আমাদের প্রত্যেকেরই এই দুনিয়া সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা তৈরি হয়, আর সেটা তৈরি হয় একদম নিজস্ব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। দুটো সংখ্যার কথা একটু ভাবুন, 0.000001% এবং 80%। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? বাস্তবে পৃথিবীতে যা যা ঘটে তার হয়তো মাত্র ওই 0.000001% আমরা নিজেরা নিজেদের জীবনে অভিজ্ঞতা করি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অতি ক্ষুদ্র এবং সীমাবদ্ধ অভিজ্ঞতাই আমাদের মানসিকতা আর বিশ্বদর্শনের প্রায় 80%ই গঠন করে দেয়। মানে আমাদের এই অতি সীমিত দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু অন্য কারো আর্থিক সিদ্ধান্তকে আমাদের কাছে পুরোপুরি পাগলামি বলে মনে হতে পারে। প্রথম অংশ, পাগলামির বিভ্রম। ভেতর থেকে ইতিহাসকে ঠিক যেমন দেখায়। ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষেরা পৃথিবীটাকে সম্পূর্ণ আলাদা চোখে দেখে। এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে একই সময়ের ইতিহাস দুজনের কাছে ঠিক কতটা আলাদা হতে পারে। একবার ১৯৩০-এর দশকের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সময়কার কথা ভাবুন। তখনকার সাধারণ মানুষ চরম আর্থিক ধ্বংস, অনাহার আর গভীর ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যা তাদের মনে একেবারে স্থায়ী মানসিক ক্ষত তৈরি করে দিয়েছিল। আর অন্যদিকে ঠিক সেই একই সময়ে জন এফ কেনেডি হার্ভার্ডে পড়তেন। তার পরিবারের সম্পদ এতটাই বেশি ছিল যে মহামন্দার সময় তাদের গৃহকর্মের সংখ্যা কমার বদলে উল্টে বেড়েছিল। কেনেডি নিজেই স্বীকার করেছিলেন যে বইয়ে পড়ার আগে তিনি মহামন্দার প্রভাব সম্পর্কে তেমন কিছুই জানতেন না। সত্যি বলতে শুধুমাত্র ইতিহাস পড়ে সেই সময়কার সাধারণ মানুষের ভয় বা আতঙ্ক কখনোই পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। দ্বিতীয় অংশ, নিজেদের প্রজন্মের বন্দি, জন্মস্থান এবং সময়ের সৌভাগ্য। ২০০৬ সালের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের একটা গবেষণায় দেখা যায়, মানুষের জীবনের বড় বড় বিনিয়োগের সিদ্ধান্তগুলো কোনো তাত্ত্বিক জ্ঞানের উপর সেভাবে নির্ভর করেই না। বরং তারা যখন প্রাপ্তবয়স্ক হতে শুরু করে, ঠিক সেই সময়ে অর্থনীতির অবস্থা কেমন ছিল তার ওপর ভিত্তি করে তাদের সারা জীবনের বিনিয়োগের মানসিকতা তৈরি হয়ে যায়। যেমন ধরুন, ১৯৫০ আর ১৯৭০ সালে জন্মগ্রহণকারী দুজনের অভিজ্ঞতার কথা। ১৯৫০ সালে যারা জন্মেছেন তারা তাদের তারুণ্যে দেখেছেন শেয়ার বাজার একদম থমকে আছে। কিন্তু ঠিক ২০ বছর পর ১৯৭০ সালে যাদের জন্ম, তারা তাদের তরুণ বয়সে শেয়ার বাজারে প্রায় ১০ গুণ বিশাল উত্থান দেখেছেন। স্বাভাবিকভাবেই এই দুই প্রজন্মের বিনিয়োগের মানসিকতা সম্পূর্ণ আলাদা হবে। আর এখানে কিন্তু কেউই ভুল নয়। চলুন এবার দেখি এ ধারণাটা কিভাবে আরও জোরালো হয়। ১৯৬০ এবং ১৯৯০ সালে জন্মগ্রহণকারীদের মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের অভিজ্ঞতার দিকে তাকালে এই পার্থক্যটা আরও বেশি পরিষ্কার হয়ে ওঠে। ১৯৬০-এর দশকে জন্মানো মানুষেরা তাদের তরুণ বয়সে দেখেছেন জিনিসপত্রের দাম প্রায় ৩ গুণ বেড়ে যেতে। তাদের কাছে মূল্যস্ফীতি একেবারে একটা জীবন্ত আতঙ্ক। অথচ ১৯৯০-এর দশকে যাদের জন্ম, তারা তো জীবনে সেভাবে মূল্যস্ফীতি টেরই পাননি। ফলে টাকা জমানো বা খরচের ব্যাপারে এই দুটো প্রজন্মের সিদ্ধান্ত কখনোই একরকম হতে পারে না, তাই না? এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য বিখ্যাত বন্ড ম্যানেজার বিল গ্রসের এই কথাটা শোনা যাক। আর্থিক দুনিয়ায় তিনি একজন অত্যন্ত সফল মানুষ, কিন্তু তিনি নিজেই অকপটে স্বীকার করেছেন যে তার এই বিশাল সাফল্য অনেকটাই নির্ভর করেছে তার জন্মের সময়ের উপর। তিনি যদি ১ দশক আগে বা পরে জন্মাতেন, তবে আজ হয়তো এই অবস্থানে থাকতেনই না। কারণ তার ক্যারিয়ারে ঠিক সেই সময়ে সুদের হার ব্যাপকভাবে কমতে শুরু করেছিল, যা বন্ড মার্কেটকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যায়। এটা ছিল মূলত একটা প্রজন্মের বিশাল সৌভাগ্য, কোনো জাদুকরী মেধা নয়। তৃতীয় অংশ, অকল্পনীয় বিষয়কে যৌক্তিক প্রমাণ করা।
প্রতিটি আর্থিক সিদ্ধান্তই সেই মুহূর্তে অর্থপূর্ণ মনে হয়। এবার চার্টার ডেটার বাইরে গিয়ে বাস্তব জীবনের কিছু গল্প দেখা যাক। মানুষ কিভাবে তার নিজস্ব বাস্তবতার উপর ভিত্তি করে নিজের কাজের ন্যায্যতা প্রমাণ করে। নিউ ইয়র্ক টাইমসের একটা মন্তব্য আমাদের সেটা খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে। তাইওয়ানের ফক্সকন কারখানার কাজের পরিবেশকে পশ্চিমা বিশ্ব সচরাচর শ্রমশোষণ বা সোয়েটশপ হিসেবে দেখে থাকে, কিন্তু একজন চীনা শ্রমিকের ভাতিজা লিখেছিলেন যে তার ফুপুর আগের পেশা পতিতাবৃত্তির তুলনায় এই কারখানার কাজ তার কাছে অনেক বেশি সম্মানজনক। এটা তাদের জীবনের একটা বিশাল উন্নতি। ভিন্ন দেশের অবকাঠামো আর জীবনযাত্রার সুযোগ কিভাবে ভালো বা খারাপের সংজ্ঞাকে পুরোপুরি বদলে দিতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। $412, এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন আয়ের পরিবারগুলো প্রতি বছর লটারি কেনার পেছনে গড়ে ঠিক এই পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। অথচ পরিসংখ্যানে দেখা যায় এই একই আয়ের মানুষদের একটা বড় অংশ জরুরি প্রয়োজনে নগদ $400 জোগাড় করতেও চরম হিমশিম খান। আপাতদৃষ্টিতে এটা চরম বোকামি মনে হতে পারে। সত্যিই তো, যে মানুষটা $400 জোগাড় করতে পারছে না, সে লটারির পেছনে $412 উড়াচ্ছে। কিন্তু জানেন কি, এর পেছনেও একটা নির্দিষ্ট মনস্তত্ত্ব আছে। তাদের বিচার করার আগে এই কাল্পনিক বক্তব্যটা একটু শোনার চেষ্টা করুন। নিম্ন আয়ের মানুষেরা প্রতিদিন জীবন যুদ্ধে সংগ্রাম করছেন। তারা হয়তো ভাবছেন তারা এমন একটা স্বপ্নের জন্য লটারি কিনছেন যা ধনী বা মধ্যবিত্তদের কাছে ইতিমধ্যেই বাস্তব, যেমন একটা ভালো বাড়ি বা সন্তানদের শিক্ষা। গাণিতিকভাবে লটারি জেতার সম্ভাবনা শূন্যের কাছাকাছি হলেও মনস্তাত্ত্বিক জায়গা থেকে এই সিদ্ধান্তটা সেই মুহূর্তে তাদের মনে আশার আলো জাগায়। তারা একটা স্বপ্নের জন্য মূল্য দিচ্ছেন, আর এই কারণটা বুঝতে পারলে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি সহানুভূতিশীল হয়ে ওঠে। চতুর্থ অংশ, অবসরের উদ্ভাবন, মানব ইতিহাসের একটি সম্পূর্ণ নতুন পরীক্ষা। এবার আসি একটা বড়সড় টুইস্টে। শুধু যে প্রজন্ম দিয়ে মানুষের বিচার প্রভাবিত হয় তা নয়, আধুনিক আর্থিক পরিকল্পনার পুরো ধারণাটি মানব ইতিহাসে একদম নতুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বেশিরভাগ মানুষ মূলত মৃত্যু পর্যন্ত কাজ করে যেতেন। 1880 থেকে 2010 সাল পর্যন্ত 65 বছরের বেশি বয়সী পুরুষদের শ্রমশক্তিতে অংশগ্রহণের পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন 1940-এর দশক পর্যন্ত এই বয়স্ক পুরুষদের কাজ করার হার ছিল 50%-এরও বেশি। মানে জীবনভর কাজ করার পর শেষ বয়সে একটা সুন্দর অবসর নেওয়ার ধারণাটা তখনও সেভাবে প্রচলিতই হয়নি। এই জায়গায় এসে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা খেয়াল করুন, আধুনিক অবসরের এই ধারণাটা ঠিক কতটা নতুন। মানুষের নিজের জমানো টাকায় একটা সম্মানজনক অবসরের যে ধারণা, তা মূলত 1980-র দশকেই প্রথম মূলধারায় আসে। 1940 সালে প্রথম সোশ্যাল সিকিউরিটি চেক, 1978 সালে 401k বা 401k এর উদ্ভাবন ও 99 সালে রথ আইআরএ বা রথ আইআরএর জন্ম, এগুলো মাত্র কয়েক দশক আগের ঘটনা। অর্থাৎ আর্থিকভাবে স্বাধীন অবসরের জন্য আমরা আজকে যে ব্যবস্থাগুলো ব্যবহার করছি তা এখনও তার শৈশব পার করছে বলা যায়। পঞ্চম অংশ, আমরা সবাই শিক্ষানবিশ, আধুনিক ব্যবস্থায় মানিয়ে নেওয়ার চেষ্টা। এই নতুনত্বের পরিধি কিন্তু শুধু অবসরের মধ্যে আটকে নেই। কলেজের পড়াশোনার খরচ আকাশচুম্বী হওয়া, ইন্ডেক্স ফান্ড কিংবা ভোক্তা ঋণের প্রসার, এসবগুলোরই কোনো ঐতিহাসিক ভিত্তি আমাদের নেই। আমরা সবাই আসলে এই আধুনিক জটিল ব্যবস্থায় একজন শিক্ষানবিশ হিসেবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি মাত্র। একটা দারুণ তুলনা দিই, কুকুরকে পোষ মানাতে মানুষের সময় লেগেছে প্রায় 10,000 বছর। তারপরও কিছু কিছু পরিস্থিতিতে তাদের মধ্যে বন্য আচরণ দেখা যায়। অন্যদিকে এই আধুনিক আর্থিক ব্যবস্থাটার সাথে পুরোপুরি খাপ খাইয়ে নেওয়ার জন্য মানুষের হাতের সময় ছিল মাত্র 20 থেকে 50 বছর। তাহলে ভাবুন, এই এতটুকু সময়ে প্রতিটি মানুষের কাছ থেকে একেবারে নিখুঁত আর যুক্তিসঙ্গত আর্থিক সিদ্ধান্ত আশা করাটা কি সত্যিই খুব একটা যৌক্তিক? আমাদের আজকের এই পুরো ব্যাখ্যামূলক বিশ্লেষণের মূল শিক্ষাটি এখানেই ফুটে উঠেছে। কেউ পাগল নয়। আমরা সবাই নিজেদের জীবনের অনন্য অভিজ্ঞতা, চারপাশের পরিস্থিতি আর সময়ের প্রভাবের সিদ্ধান্ত নিই। তাই অন্যদের আর্থিক সিদ্ধান্তকে শুধুমাত্র গণিত বা যুক্তির মাপকাঠিতে বিচার করার আগে তাদের পেছনের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করা ভীষণ জরুরি। কঠোর বিচারক হওয়ার চেয়ে একটু সহানুভূতিশীল হওয়াটা অনেক বেশি কাজের। তো একেবারে শেষে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই।
আমাদের আর্থিক বিশ্বদর্শন যদি সত্যিই সম্পূর্ণভাবে আমাদের নিজেদের সীমিত ইতিহাসের অংশ দ্বারাই গঠিত হয়, তবে একটু ভাবুন তো, আজ আমরা এমন কী চরম বিশ্বাস বা আর্থিক ধারণা বুকে আঁকড়ে ধরে আছি যা ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম দেখে হাসাহাসি করবে। নিজেদের এই অদৃশ্য পক্ষপাতিত্বগুলো নিয়ে নতুন করে ভাবার এটাই কিন্তু সেরা সময়। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবার চিন্তার জগৎকে নতুন একটা দিশা দিয়েছে।